নমস্কার। আজকে আড্ডায় একটু ঝড় বৃষ্টির গল্প হবে। আজকের গল্প শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। আমাদের 1000 জনের পরিবার হতে আর বেশি পথ বাকি নেই। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গ্রাম বাংলার ভূতের গল্প। সেই রাতটা ছিল অমাবস্যা। সন্ধ্যার পরপরই কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেছে। ঝোড়ো হাওয়ায় তালগাছগুলো যেন টালমাটাল হয়ে দুলছিল। প্রায় বছরখানেক পর চিত্তরঞ্জন আর মেঘলা তাদের গ্রামের বাড়ি যাচ্ছে, কারণ তাদের ঠাকুমার নাকি এক কঠিন রোগ ধরেছে। এছাড়াও বহুদিন তো হলো তারা গ্রামে যায় না। এই একটু গ্রামের হাওয়া নিতে বেরিয়ে পড়েছিল তারা। গ্রামের সীমানা বরাবর একটা ভ্যান গাড়িতে করে আসলেও যখনই পলাশনগরের মোড় আসলো, চালক আর সামনে এগোতে রাজি হলো না। সে বলল, আগে বাবু, এর বেশি আমি আর যাব না, বুঝলেন? এইখানেই আপনাদের নামতে হবে। চিত্তরঞ্জন তখন একটু ভারী গলায় বলল, কেন, কি ব্যাপার? এখানে নামতে হবে কেন? এই সামনের পথ তো বেশি ভালো নয়, আমি আর যেতে পারবো না। আরে এই দেখো, এমন বললে কি চলে? অত দূর কিভাবে যাব আমরা, বলো তো? চলো, ভাড়া বাড়িয়ে দেবো। কিন্তু ভ্যান চালক ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা বললেও তার না তো না, সে বেচারা যাবেই না। অগত্যা চিত্তরঞ্জন রেগে ভাড়া মিটিয়ে বলে, তোমরা গ্রামের লোক এমন, এই জন্য তোমাদের জীবনে কিচ্ছু হবে না। ভ্যানটা ঘুরিয়ে পিছনে যেতে চালকের কণ্ঠ পাওয়া যায়, বাবু, নিজে বাঁচলে বাপের নাম, সাবধানে যাবেন। চিত্তরঞ্জন আর মেঘলা হেঁটেই চলেছে। পাশ দিয়ে হঠাৎ মেঘলা বলে, এমন কেন বলে গেল? হ্যাঁ, চিত্তরঞ্জন তখনও বেশ রেগেছিল। কিছুক্ষণ পর বলল, ও, ওনার মাথা ছিট আছে, যত সব পাগল ছাগল লোক। আহা শোনা, কুল কুল, এত মাথা গরম করতে নেই। হ্যাঁ, এই জন্য গ্রামে ফিরি না। বলেই বুকের বাম পকেট থেকে একটা চারমিনার ধরিয়ে হাঁটতে লাগে তারা। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ ছাড়া কিছুই নেই। এদিকে আকাশে তখন বেশ মেঘ ডাকছে, আবার হালকা হালকা হাওয়াও বইছে। বেশ কিছুক্ষণ হেঁটে যেতে যেতে তারা যেন ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট তাদের কাছে যেন নতুন লাগছে। একটা খুবই অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করল, তাদের পথ যেন শেষই হচ্ছে না। এ কি, এরপরে আর কোনো পথ নেই নাকি? অন্ধকারে আমার কি ভ্রম হচ্ছে? শালা কিছুই তো বুঝতে পারছি না। এমন কথা বলতে বলতে তারা আবারও হাঁটা শুরু করলো সামনের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতবারই তারা একটা নির্জন মোড় পেরোতে গেল, কিছুক্ষণ পর দেখলো আবার ঠিক সেই রকমই একটা মোড় এসে দাঁড়িয়েছে তাদের সামনে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তাদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আটকে রেখেছে, যেন মুক্তির কোনো পথই নেই। এরকম একইভাবে 2-3 বার ঘটার পর সে একটু থমকে যায়। তখন মেঘলা বলে ওঠে, কি গো, কোনো বিপদ ঘটলো নাকি? আমার আমার একদম ভালো লাগছে না। আহ, তুমি একটু থামবে? মরা কান্না জুড়েছে এখন। তার মানে ওই ওই ভ্যানওয়ালাটা কোনো কিছু ভেবেই
আসেনি এদিকে। এবার কি হবে? চুপ, বলছি তো কিচ্ছু হবে না। অসহ্যকর একটা, এদিকে সব টালমাটাল লাগছে। এবার কি এখানেই রাত কাটাতে হবে নাকি? আর এদিকে তো জনমানব তো তেমন নেই। উফ, কেন যে ওই বুড়িটাকে দেখতে এসেছি কে জানে। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 10টা ছুঁই ছুঁই। চিত্তরঞ্জনের পরনে একটা নীল জামা আর একটা কালো জিন্সের প্যান্ট, বুক পকেটে চারমিনারের প্যাকেট এবং হাতে পরা একটা বাদামি কাঠের ব্রেসলেট। চারিপাশ জনমানবহীন, একটা পাখিও পর্যন্ত ডাকছে না। শিয়াল কুকুরের কোনো শব্দ নেই, কেমন যেন নিঝুম লাগছে পরিবেশটা। শুধুমাত্র হাহাকার করা ঝোড়ো হাওয়া আর দূরে বজ্রপাতের গর্জন বা আলো। কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়ার বেগটা একটু বেড়েছে, বৃষ্টির ছিটে ফোঁটাও ওদিকে শুরু হয়েছে, কিন্তু কাছে কোনো ছাতা নেই। হেঁটে হেঁটে পাশে থাকা একটা বড় গাছনা তলায় যেতে মেঘলা বলে, এই এই ওদিকটায় দাঁড়াও। আহ, হাতটা ছেড়ে দিচ্ছ কেন? ভয় লাগছে। মেঘের গর্জনে মেঘলা খুবই ভয় পায়, তাই যখনই দূরে জোরে বাজ পড়ছে মেঘলা চিত্তরঞ্জনের হাতটা আরো শক্ত করে চেপে ধরছে। যেখানে সন্ধ্যা হয় আষাঢ় মাসে সেখানেই বৃষ্টি হয়। এখন এখন কোথায় একটু আশ্রয় নি বলো তো? আমি জানি না, তুমি কিছু বলো। তুমি নিয়ে এসেছো এই বাজারে। এখন কিন্তু বেশ বজ্রবিদ্যুতের সাথে ঝড়টাও বেড়েছে। চিত্তরঞ্জন আর মেঘলা গাছের আবডালে একটু মাথা গুজেছে, যতটা নিজেদেরকে বাঁচানো যায়। মাঝে মাঝে মেঘলার গলা থেকে তার চুলের জল টপ টপ করে গড়িয়ে পড়ছে, আর চিত্তরঞ্জন এক নজরে তাকিয়ে আছে। আহ, ভালো লাগে না একদম। পড়েছি এক মহা যন্ত্রণায়, আর ওনার মনে প্রেম উঠছে। তখনই একটা জোরে বাজ পড়ার শব্দ হলো। আমার ভয় লাগছে। না না, কিচ্ছু হবে না সোনা, দাঁড়াও, আমি কিছু করছি। এই ঝড় বাদলের রাতে একটু আশ্রয় হলেই আগে ভালো হয়। হঠাৎ চিত্তরঞ্জনের চোখ পড়ল সামনের মাঠের ধারে দাঁড়ানো এক বৃদ্ধার দিকে। সে যেন চিৎকার করে কাউকে ডাকছে। সুন্দরী, ও সুন্দরী, কোথায় গেলি রে বাচ্চা? দূর থেকে এত জোরালো বাজ পড়ার শব্দে চিত্তরঞ্জন আর কিছুই বুঝতে পারছে না। শুধু দেখা যাচ্ছে পরনে লাল সাদা পাড়ের একটা শাড়ি, মাথায় ঘোমটা। ঝড়ের দমকায় ঘোমটার প্রান্ত বারবার সরে গিয়ে তার মুখ আড়ালে আবডালে দেখা দিচ্ছে ঠিকই, কিন্তু বড্ড আবছা। এদিকে এই বিপদে সাহায্যের আশায় চিত্তরঞ্জন কোনো কিছু না ভেবে ছুট দিল এক্কেবারে সামনের দিকে। এই যে এই যে শুনছেন? ও বুড়িমা, এই আমার কথা শুনতে পাচ্ছেন? কে বাচ্চা? বয়স হইছে, এদিক কানে আয় রে, কিছুই শুনতে পাচ্ছি না আমি। প্রথমে ভাবছিল বৃদ্ধার কাছে যাওয়াটা কি ঠিক হবে, কে না কে, আর এত রাতে কোনো চক্রান্ত না তো। তাও সে মনে মনে কি একটা ভাবে। না না না, সাথে মেয়েটা এইভাবে কষ্ট পাচ্ছে, আর এই ঝড় বাদল কখন যে থামবে কে জানে। প্রবল মেঘের গর্জনের শব্দ, আর অন্যদিকে এই আধ ভেজা গায়ে থাকার চেয়ে একটু আশ্রয় যদি পাই, যাই যে দেখি ওদিকটায়।
তাই সে হাঁটা দিল বৃদ্ধার দিকে। সম্মুখে আসতেই প্রথমে চিত্তরঞ্জন বলে, আগে আমরা পথ হারিয়ে ফেলেছি। আমার সাথে আমার স্ত্রী ওই দূরে গাছতলায় দাঁড়ানো আছে। এই ঝড় বাদলের রাতে আমাকে যদি একটু পথ দেখিয়ে দিতেন বা যদি একটু আশ্রয় দিতেন তাহলে বড্ড উপকার হতো বুড়িমা। একটা জরাজীর্ণ পুরনো আমলের ছাতা হাতে লাল সাদা আঁচলের ঘোমটার ফাঁক দিয়ে বৃদ্ধা একটু ক্ষীণ চোখে তাকালো ওর দিকে। এ গা তো ভালো না রে, জনমানব নেই তেমন। তুই এত রাতে এখানে থাকলে কাল তোদের দেহ কালো পাওয়া যাবে না। কথাটা শুনে চিত্তরঞ্জন থমকে গিয়ে এক পা পিছনে সরে দাঁড়ায়। কি আজগবি বলছেন? এ আমার চেনা রাস্তা। আমি আগে কতবার এখান দিয়ে গেছি। আমার বাড়ি এখান থেকে বেশ খানিক দূর। দীর্ঘদিন হয়ে গেছে আমি এদিকে আর তেমন আসি না। চেনা রাস্তায় বিপদ ঘটে বেশি, বুঝেছিস? তবে তুই এক কাজ করতে পারিস, ওই দূরে আমার কুটির আছে, আমার নাতনিকে নিয়ে থাকি, যাবি নাকি? হ্যাঁ, চিত্তরঞ্জনের মনের ভিতরে তখন দীর্ঘ প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু এই ঝড়বাদলের রাতে আর কিছু ভেবে না পেয়ে চিত্তরঞ্জন আর তার স্ত্রী সেই বৃদ্ধার সাথে যেতে রাজি হলো। আপনি একটু দাঁড়ান এখানে, আমি আমার স্ত্রীকে নিয়ে আসছি, কেমন? সুন্দরী, ও সুন্দরী, কোথায় গেলি রে? হ্যাঁ, ভূতের কপড়ে পড়িস রে। কাছে যেতেই মেঘলা চলে আসে আর হাঁটা লাগায় মাঠের দিকে। ওদিকে বৃদ্ধা কাকে যেন ডেকেই চলেছে। কণ্ঠ নামিয়ে বৃদ্ধা সামনে আসতে বলল, কি রে, যাবি না আমার ছোট্ট কুড়ে ঘরে? এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, হাওয়া আরো বাড়বে। বেশ রাত হয়ে গেছে, একটু বিশ্রাম নে তোরা, তারপর পথ বলে দেব কোন। বা থেকে যাবি আজকে রাতটা নয়? হ্যাঁ। চিত্তরঞ্জন একটু অস্বাভাবিক বোধ করল, কিন্তু ঝড়ের তীব্রতায় আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তাই বৃদ্ধা বুড়িমার সাথে হাঁটা লাগালো। অন্ধকার গলি দিয়ে এগোতে এগোতে জিজ্ঞেস করল, আচ্ছা, এত রাতে আপনি এখানে কি করছেন? বৃদ্ধা নিঃশব্দে কিছুক্ষণ হাঁটার পর বলল, আমার গরু সুন্দরী আজ সন্ধ্যার পর থেকে আর ঘরে ফেরেনি। খুঁজতে বেরিয়েছি সেই কখন। অগত্যা এখন কি যে করি কিছুই বুঝি না। আমি যে ওকে ছাড়া একদমই থাকতে পারি না বাচ্চা। তা এখন কি করবেন? পেলেন তো না। কি আর করব, জানি না কি হবে। ভূতের কপড়ে পড়লো কি না কি জানি। তাহলে সুন্দরীকে যে আমার হারাতে হবে রে বাচ্চা। না না, আপনি চিন্তা করবেন না।
সুন্দরী ঠিক ফিরে আসবে আপনার কাছে। একটা প্যাচ প্যাচে কাদা যুক্ত রাস্তা ধরে হেঁটেই চলেছে দুইজনে। মাঝে মাঝে বৃদ্ধা বুড়িমা ওর জরাজীর্ণ ছাতাটা মেঘলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টির দাপটটা বেশ জোরালো। ফিরে এলে তো খুব ভালো, কিন্তু চিন্তা একটাই, ভূতের খপ্পরে না পড়ে। আমাদের এ অঞ্চলের অনেকের গরু মাঝরাতে ভূতে টুতে টেনে নিয়ে যেত, সেই ভয়। এখন লোকজন নেই। মেঘলা একেতে শহুরে মেয়ে। এই সমস্ত কিছু শুনে কেবলই চিত্তরঞ্জনের আঙুল চেপে ধরছে। ওগো, কি বলছিস সব? হালকা হেসে দিয়ে চিত্তরঞ্জন জানায়, হাসালেন বুঝলেন? কি ব্যাপার বলুন তো? কিছুক্ষণ ধরে দেখছি আপনাকে খুব ভূতের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের। একটা গম্ভীর গলায় কিছুক্ষণ চুপ থেকে বৃদ্ধা উত্তর দেয়, কেন, ভূতে ভয় পাস না নাকি? এ অঞ্চলে কিন্তু ভূতের খুব উৎপাত, জানিস না বুঝি? হ্যাঁ, সে দেখা যাবে কোন, আপনি বলুন তো আর কত দূর? ভিজে তো একেবারে একাকার হয়ে গেলাম দুজনে। মেঘলাও থরথর করে কাঁপছে। কথা শেষ হতে না হতেই চারিপাশে যেন একটা কুয়াশা নেমে এলো, বা ঠিক কুয়াশা না, ধোঁয়ার মতো কিছু একটা। তখন দূরে একটা জরাজীর্ণ কুঠির দেখতে পাওয়া গেল। তারা তিনজনে ওই কুঠিরের দিকেই হেঁটে যাচ্ছিল। সামনে গিয়ে বৃদ্ধা দরজায় কড়া দিতে ভেতর থেকে আলতো কণ্ঠে শোনা গেল একটা বাচ্চা মেয়ের গলার স্বর। কে? কে দিদিমা? হ্যাঁ রে, আমি তোর দিদিমা। দরজা খুলে দাও মা, শিগগিরই শেকলটা খুলে দাও সোনা মা। বাচ্চা মেয়েটা সাড়া দিয়ে জানায়, দাঁড়াও, দাঁড়াও তোমরা, আমি আসছি। দরজা খুলে দিল প্রায় 6 বছরের একটা বাচ্চা মেয়ে। ঘরের দরজা খুলে সামনে যেতেই চিত্তরঞ্জন দেখল ঝুঁকে যাওয়া শরীর, রূপালি চুল, হাতে প্রদীপ। গা হাত পায়ের অবস্থা খুব নড়বড়ে, যেন কুঁজো হয়ে গেছে। বৃদ্ধাকে একটু অন্যরকম তো লাগছে বটে, তবে এক পলকে তার হাতের আঙুলগুলোর নখগুলো দেখলে মেঘলা একটু শিউরে ওঠে। বৃদ্ধা মৃদু হাসলেন ওদের দিকে। আয় বাবা, তোরা ঘরে এসে চৌকিতে বস। বাচ্চা মেয়েটা বলে ওঠে, ঝড়ের রাতে বাইরে দাঁড়িয়ে থেকো না গো, ওরা আসি। এসো, ভিতরে এসো শিগগিরই। মেঘলা আর চিত্তরঞ্জন ঘরের ভেতরে এসে সামনে রাখা ছোট্ট একটা চৌকিতে এসে বসে। হঠাৎ সেই বৃদ্ধা বলে, আয় রে, বস তোরা। আমি তোদের জন্য জল খাবার করে আনি। আর এই নে গামছা, মাথাটা মুছে ফেল। চিত্তরঞ্জন তখন একটু ইতস্তত হয়ে বলল, না না, আমরা একটু বাদেই বেরোতে চাই। এই ঝড় বাদলের দাপটটা কমলেই চলে যাব, আপনাদের কষ্ট করে আবার কিছু করতে হবে না। বৃদ্ধা ঠোঁটে এক অদ্ভুত হাসি মেখে বললেন, তা কইলে কি ভয় বাঁচা?
অতিথি তো স্বয়ং আহার, মানে রাতের ভোজন না করে গেলে তো চলবে না। কতদিন পর আমাদের ঘরে মানুষ এসেছে, আর তোমাদের যেতে দিলে চলবে নাকি? হ্যাঁ, চিত্তরঞ্জনের শরীরে কেমন একটা শীতল স্রোত বইতে লাগলো। পাশে বসা মেঘলা বলে, এই আমার কেমন কেমন লাগছে গো। এই বুড়িমার কথাগুলো বড্ড অদ্ভুত। বাচ্চা মেয়েটি তখন পাশ থেকে ফিসফিস করে বলল, কিছু না গো, আপনারা গা মাথা মুছে একটু বিশ্রাম নিন। ঠাকুমার কথায় আবার কিছু মনে করবেন না, বয়স হয়েছে, বুঝতেই তো পারছেন, মাথা ঠিক নেই। ঝড়ের দাপটটা বাইরে বেড়েই চলেছে। প্রদীপের আলো দপদপ করছে, অথচ চিত্তরঞ্জনের বুকের ভেতর একটা অকারণ ভয়ের কাঁপুনি শুরু হয়ে গেছে। তার কারণটা চিত্তরঞ্জন কিছুই বুঝে উঠতে পারছে না। সে কেবল এটা ভাবছে যে কোনো বড়সড় বিপদে তারা পড়েনি তো। তাই নিজ মনে মহাদেবের নাম স্মরণ করতে থাকে চিত্তরঞ্জন। তোমরা কি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দিদি, তুমি আমার সাথে চলো তো স্নান ঘরে, মুখ হাত পা ধুয়ে আসবে। তুমি তো একদম ভিজে গেছো গো। মেঘলা উত্তর দেয়, না মা, আমি ঠিক আছি। মেয়েটা কাছে গিয়ে মেঘলার হাত টেনে ধরে। মেঘলা যেন একটু শিউরে ওঠে, কারণ তার হাতের ছোঁয়াটা যেন বরফের মতো ঠান্ডা। এসো না আমার সাথে, ওই ঘরে চলো, তুমি ভিজে গেছো একদম। না মা, আমি ঠিক আছি। না না না, চলো না, চলো না, দিদিমার শাড়ি পরবে, তারপর আমরা খেলবো। মেয়েটার বায়নায় মেঘলা যেন আর না করতে পারে না। আচ্ছা যাও মেঘলা, তুমি ওর সঙ্গে একটু খেলো, বাচ্চা মেয়ে, না করো না। চিত্তরঞ্জনও গামছাটা নিয়ে পাশে থাকা কলঘরের দিকে চলে গেল। অন্ধকারে হেঁটে যেতেই সামনে স্নানঘর বা টিউবওয়েলটা আছে। মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে যেতেই তার চোখ পড়ে পাশের জানালার দিকে, আর সামনে উকি মেরে দেখতেই সে যা দেখে তা দেখে তার চোখ যেন আকাশমুখো হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে, এ কি, আমি কি দেখছি? চিত্তরঞ্জন দেখে জানালার ফাঁক দিয়ে সামনে ওই বুড়িমা কাঠের উনুনে কি যেন রান্না করছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো তার মুন্ডুটা এদিকে ঘোরানো, কিন্তু তার শরীর সামনের দিকে, আর তার পা দুটো ঢোকানো উনুনের উত্তপ্ত গরম আগুনের ভিতর, আর খুন্তি বা হাতার জায়গায় গরম তেলের মধ্যে তার হাত দিয়ে নাড়ছে। এখন কি হবে? এবার তো বাঁচার পথ নেই। নিশ্চয়ই আমাদের সাথে কিছু অঘটন ঘটানোর মতলব করছে ওরা। এই ভয়ানক দৃশ্য দেখে চিত্তরঞ্জন যেন একেবারে চক্ষু চড়ক গাছ হলো। একটা ভ্যাবসা পচা কোনো জিনিস বা রক্তের গন্ধ নাকে এলো। হঠাৎ তার সারা শরীর কেঁপে উঠল। একটু গলা শুকোলে ঢোক গেলে এক পা এগোতেই তার চোখ পড়ল স্নানঘরের এক কোণে একটা পুরনো টিনের গামলার উপর। গামলার পাশে শুধুই পিঁপড়ে আর মাছি ঘিন ঘিন করছে। এছাড়া গা বেয়ে কিছু যেন টপ টপ করে গড়িয়ে পড়ছে, আর যেখানটা ঢালু ওই দিক থেকে গড়িয়ে যাচ্ছে। চিত্তরঞ্জন ধীরে ধীরে আলো ফেলতেই
যার সম্মুখীন হলো সেটা দেখে তার হৃদয় যেন বরফের মতো শীতল হয়ে গেল। গামলার ভেতরে একটা কাটা গরুর মাথা, চোখ দুটো ফুপিয়ে ফুপিয়ে তাকিয়ে আছে, যেন যেন এখনো জীবিত রয়েছে গরুটা। আর পাশেই রক্তমাখা গরুর কান, নাড়ি ভুঁড়ি, চামড়া, হাড়গোড় ইত্যাদি। চিত্তরঞ্জন নাক চিপে ভয়ে কেঁপে উঠে পিছিয়ে আসতে গিয়েও পারেনি। ঠিক তখনই জানলার বাইরে থেকে সেই বুড়িমা ফিসফিস করে কি যেন বলছে। এতদিন পর বাড়ি ফিরেছিস, নিজের হাতে কিছু না খাওয়ালে হয় নাকি রে? এই তো সে দূরে রান্না করছিল। এরই মধ্যে জানলার পাশে কি করে এলো? তার চোখে এখন এক ভয়ানক আগুন জ্বলছে। কাঠের জানালার বাঁশের চটা ধরে এক অদ্ভুত কণ্ঠে বুড়িমা চিত্তরঞ্জনকে বলে, কি রে, আমার সুন্দরীকে পেয়ে গেছিস নাকি? ও তো আমার প্রাণ রে, কিন্তু কি করি বল? ঘরে যে কোনো খাবার ছিল না, তাই ওর প্রাণটাই নিতে হলো। যা যা যা, এতে বউ, আমি আসছি। চিত্তরঞ্জন এর পাল্টা কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। শুধু এটুকু মনে ধরে নিয়েছে যে ও যে ভয় পাচ্ছে সেটা ওদের বুঝতে দিলে চলবে না। হঠাৎ চিত্তরঞ্জনের চোখ আবার গামলার দিকে গেল। গরুর মাথাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর তাতে ফুটে উঠছে একজন মানুষের মুখ। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেই মুখটা যেন ঠিক তার নিজেরই প্রতিচ্ছবি। আর দাঁত বের করে বলছে, তোকে পালাতে দেবে না রে, ওরা ওরা তোকে খেয়ে নেবে। যা, 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 এখান থেকে বেরো। স্নানঘর থেকে বাইরে বেরোতেই বাচ্চা মেয়েটার কণ্ঠ কানে এলো। এইদিকে আয় রে তুইও, আমি আজ অনেক দিন পর খেলবো। আর খেলা শেষে মাংস ভাত খাবো। মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, কি মজা, কি মজা। চিত্তরঞ্জন দেখে তার সামনে তার স্ত্রী বসে আছে নিচে, সামনে দুটো বড় বড় সাইজের কলা পাতা সাজানো। আমি মাংস ভাত খাবো, মাংস ভাত। বাচ্চা মেয়েটাও বলেই যাচ্ছে, তোর জন্য ওই দেখ, মাংস ভাত রান্না হয়ে গেছে। আয় আয় রে, গরম গরম মাংস ভাত খাবি, খাবি না? আয়। প্রদীপের নিভু নিভু আলোয় থালার ভেতর ধোঁয়া উঠছে, সেটাও দূর থেকে দেখা যাচ্ছে। এদিকে সে যে ঘর থেকে ছুটে বেরিয়ে যাবে সেটাও ভাবতে পারছে না, কারণ তার স্ত্রী মেঘলার ঘাড়ে এখন কোনো অশুভ শক্তি বিরাজমান, যদি প্রাণে মেরে দেয়। তাই সে পিড়িতে গিয়ে বসল। গন্ধটা একেবারেই অদ্ভুত আর অশুভ। সেটা আর যাই হোক না কেন মাংস ভাত হতে পারে না। বৃদ্ধা একটা বাটি আর গামলা নিয়ে এগিয়ে এলো, মুখে এক পৈশাচিক হাসি। এই নে নে নে, গরম গরম মাংস রান্না করেছি, এই নে।
শরীরটা গরম হবে। চিত্তরঞ্জনের তখন আর বুঝতে বাকি ছিল না। কাপা গলায় সে বলল, মাংস? কিসের মাংস? কিসের মাংস এটা? হ্যাঁ? বাচ্চা মেয়েটা হাঁ করে দাঁত বের করে হাসল। তার কালো দাঁতের ফাঁক দিয়ে রক্ত ঝরে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওরে, এটা আমাদের গরু সুন্দরীর মাংস। সুন্দরীর শিং কেটে ঝোলও করেছি। ওই দেখ দেখ দেখ, ভাসছে। তুই খা, এনে, না হলে সুন্দরী যে খুব কষ্ট পাবে রে। নে, নে। থালার ভেতর আসলেই দেখা গেল একটা রক্তমাখা শিং, চারপাশে অর্ধ পোড়া মাংসের টুকরো। তার থেকে কাঁচা রক্ত গড়িয়ে মাটিতে ভেসে যাচ্ছে। চিত্তরঞ্জনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। না না না, এই খাবার আমি খেতে পারবো না, কিছুতেই মুখে তুলতে পারবো না। মেঘলা, না, খেও না মেঘলা। মেঘলা, নিজের চোখ খোলো মেঘলা, এমনটা কিছুতেই করো না। বুড়িমা হঠাৎই ক্ষিপ্ত হয়ে উঠলেন, চোখ দুটো রক্ত লাল। খেতে পারবি না? আমি এত কষ্ট করে রান্না করলাম, আর তুই খেতে পারবি না? কেন রে? হ্যাঁ, তোরা খেলেই তো আমরা তৃপ্তি পাবো। তোরাই তো আজকের অতিথি। আমাদের ভোজন না করে পালাতে পারবি না। বাচ্চা মেয়েটা আর সেই বৃদ্ধার প্রেতাত্মা বিকট জোরে ভয়ানক হাসিতে মত্ত হয়ে উঠেছে। অমন ভয়ানক তাকানোর পর সে তাদের অত্যাচার আর সহ্য না করে মেঘলা ওই বিদঘুটে নোংরা খাবার মুখে দিতে যাবে, তখন দুম করে সব ছুঁড়ে চিত্তরঞ্জন উঠে দাঁড়ায়। নিমেষেই চারপাশের দেওয়ালগুলো থেকে কঙ্কাল বেরিয়ে আসতে লাগলো, কোনোটা গরুর, কোনোটা মানুষের। সবাই হাত বাড়িয়ে চিত্তরঞ্জনের দিকে এগিয়ে আসছে। চিত্তরঞ্জন মেঘলার হাত শক্ত করে চেপে ধরল। মনে শেষটুকু সাহস জড়ো করে প্রাণপণে চেষ্টা করল দরজাটা ভাঙার। এক মুহূর্তের মধ্যেই দরজাটা ভেঙে পড়ে গেল, আর তারা দুজনে দৌড়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে তখন বজ্রপাতের ধারালো আলোয় আকাশ যেন ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রতিটি বজ্র কণ্ঠ যেন বোঝাচ্ছে সেগুলি তাদের ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে চিত্তরঞ্জন হোঁচট খেয়ে পড়ল এক বিশাল বটগাছের তলায়। চোখ ঝাপসা হয়ে গেল। মেঘলার শরীর ভিজে জ্বরের মতো কাঁপছে। মুহূর্তেই অজ্ঞান হয়ে গেল সে। তারপর চিত্তরঞ্জনও যেন মেঘলার কোলে ঢলে পড়ে। চোখ খুলে চিত্তরঞ্জন দেখে কয়েকজন গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, বাবা, ওটে ওট, তুই ভাগ্যিস বাচ্চা গেছোস। ওরা তোকে নিয়ে গেলে আর ফিরতে পারতি না। চিত্তরঞ্জন হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, ওরা কারা? আমি এখন কোথায়? মেঘলা, মেঘলা কোথায়? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল,
তুই ঠিক আছিস তো? এখন আর কোনো ভয় নেই। আর ওই তোর সাথে থাকা মেয়েটাকে তোর দিদা নিয়ে গেছে। ওর খুব জ্বর এসেছিল রে। ওই 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 ঘরেতেই আছে। তবে তোরা কি করে বেঁচে ফিরে এলি সেটা খুব আশ্চর্যের। ওরা আমাদের বশ করেছিল না দাদু? আমার তেমন কিছু মনে নেই। ওরা কারা? মেঘলা এখন কেমন আছে? হ্যাঁ? তখন বৃদ্ধ বুড়ো বলতে শুরু করে। সে বছর 10 আগের কথা। এক বুড়ি তার নাতনিকে নিয়ে থাকতো ওই বাড়িতে। তার এক গরু ছিল সুন্দরী বলে। সে একদিন হারিয়ে যায়। সে গরু খুঁজতে গিয়ে ফিরে এসে দেখে তার নাতনি খেলা করতে করতে সারা ঘরেতে আগুন ধরিয়ে নিয়েছে। আর 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 সেই আগুনে নিজেকেও জ্বালিয়ে নিয়েছে। নাতনিকে এত ভালোবাসতো, বাঁচাতে গিয়ে নিজেও আর বেরিয়ে আসতে পারেনি। শখের গরুটাও চলে আসে তখন। এসে ওই আগুনে 3 জনে একসাথে ছাই হয়ে যায়। আর পাশে থাকা কোনো মানুষ দেখেও তাদের বাঁচায়নি। আসলে ওনার ছেলে আর বৌমা আগেই গলায় দড়ি দিয়ে মারা যায় ওই বাড়িতে। তার আবার একটা ইতিহাস আছে, শ্রাদ্ধ শান্তিও হয়নি। এছাড়া প্রথম থেকেই ওই অঞ্চলে তেমন কেউ থাকতো না। আর ওর পর থেকেই ওরা অশান্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। ভুলেও কখনো ওই পথে কেউ এলে সে আর বাড়ি ফিরতে পারে না। শুনেছি মানুষ ডেকে নিয়ে যায়, আর তারপর তাদেরকে মেরে তাদের মাংস খেয়ে দেয়ালে তার কঙ্কাল হাড় গোড় পুঁতে রাখে। আরেকজন বলল, এই কারণে এই রাস্তার পাশে আর কেউ বাড়ি বানায় না, জমি টমিও কেনে না কেউই। সন্ধ্যার পর কেউ আর এখানে পা পর্যন্ত রাখতে চায় না। এখানে এলে কেবল সেই একই ঘটনা ঘটে, ভুলিয়ে ভালিয়ে টেনে নিয়ে যায় ওরা, মাংস আর কাঁচা রক্ত খাওয়ার লোভে। চিত্তরঞ্জন গভীর নিঃশ্বাস ফেলল। তার বুকটা যেন কেঁপে উঠল। তার চোখে ভেসে উঠল সেই বৃদ্ধার হাঁ করা হাসি মুখটা, আর সেই থালায় রক্ত মাখা শিং। সে এখন মেঘলাকে দেখার জন্য বায়না করছে। উঠেই সে মেঘলার দিকে রওনা দিল। মেঘলার কপালে হাত দিয়ে দেখে জ্বর একটু কমেছে। মুখে শুধু বিড়বিড় করে বলল, ভগবান, হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই তুমি উদ্ধার করেছো। তোমায় অশেষ ধন্যবাদ। বাতাস থেমে গেছে, আকাশ পরিষ্কার, হালকা হাওয়াও বেরিয়েছে। ওই বাড়ির দাদুকে বলে একটা ভ্যান ভাড়া করে মনের আনন্দে যাচ্ছে বাড়ির দিকে। তখন মেঘলা বলে ওঠে, বাড়ি গিয়ে কিছুই যেন বলো না, বুঝলে? সে কি বলতে? তুমি খুব কষ্ট পেয়েছিলে বলো? বেশ হাসি মুখে যাচ্ছে গ্রামের পথ ধরে, কিন্তু চিত্তরঞ্জনের বুকের ভিতরে রয়ে যাবে সেই রাতের আতঙ্ক, যা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে।